অনেক আশা নিয়ে ভরসা নিয়ে দীর্ঘ 17 বছর পর প্রায় আপনাদের সামনে হাজির হয়েছে চকরিয়ার এই ময়দানে নির্বাচনের আগে। তার আগে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আপনারা এখানে সমাবেত হয়েছিলেন। আমি এসেছিলাম 2024-এর 28শে আগস্ট। সেটা নির্বাচনী জনসভা ছিল না, সেটা ছিল আবেগ, উচ্ছ্বাস, কৃতজ্ঞতার বরণ করে নেওয়ার ঐতিহাসিক একটা সমাবেশ। কক্সবাজার থেকে চকরিয়া পেকুয়া পর্যন্ত লক্ষ লক্ষ লোকের কারণ। কিন্তু আজকে কর্তব্যের বোঝা অনেক বেশি, দায়িত্বের বোঝা অনেক বেশি। আগামী 12 তারিখের নির্বাচন এদেশের বহুল প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা, রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা এই অধিকার আদায় করেছি। এই অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তন হবে, এদেশের জনগণের ভাগ্য নির্ধারণ হবে। সেই নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন। আমরা বিএনপি জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার ঘোষকের দল। বীরত্বের সঙ্গে লড়াই সংগ্রাম করতে করতে এদেশে বারবার স্বাধীনতাকে রক্ষা করার দল, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার, পুনরুদ্ধার করার দল। এই আমাদের স্বাধীনতার ইতিহাস, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে, স্বাধীনতার জন্য যুদ্ধ করে, স্বাধীনতা অর্জন করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। 1975 সালে স্বাধীনতা রক্ষিত হলে এদেশের সিপাহী জনতা তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতাকে আবার রক্ষা করেছেন। পরাধীনতার কবল থেকে বাংলাদেশ রক্ষা পেল। 1979 সালে বিলুপ্ত গণতন্ত্রকে, বাকশালকে বিলুপ্ত করে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন। এদেশে প্রবর্তন করলেন আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করলেন। শুরু হলো বাংলাদেশের উন্নয়নের যাত্রা, উৎপাদনের যাত্রা, উৎপাদনশীল রাজনীতি এবং শিক্ষানীতির যাত্রা। শিল্পায়ন শুরু হলো, এদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু হলো, এদেশের শস্যে পরিপূর্ণ হলো, বাংলাদেশ স্বনির্ভর হতে লাগলো। এদেশের কিছু সংখ্যক কুচক্রীদের কারণে শাহাদাত বরণ করতে হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমি আজকে ইতিহাস বর্ণনা করতাম না। বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আছে কারা আসলে শুরু হয়েছে। তারা বলছে যারা এদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, তারা আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, বিকৃতি ইতিহাস বলে, স্বাধীনতার ঘোষককে নিয়ে কথা বলে, একজন মুক্তিযোদ্ধাকে বাড়া নিয়ে তারা বলে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য, এদেশের মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য। আমরা স্বাধীনতা বিরোধীদের মুখে মুক্তিযোদ্ধাদের বয়ান শুনছি, মুক্তিযুদ্ধের কাহিনী শুনছি। আমার বক্তব্য দেওয়া উচিত ছিল আমাদের উন্নয়নের ইতিহাস বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশের উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়ন অগ্রগতি
সমৃদ্ধি অব্যাহত রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়ার পরে, শাহাদাত বরণের পরে এদেশে সামরিক স্বৈরাচারের উৎপাত হলে, উৎপত্তি হলে দীর্ঘ 9 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে আমার নেত্রী আবু শহীদ দেশনেত্রী খেতাব নিয়ে গণতন্ত্রের গণমুক্ত করলেন। 1991 সালের সরকারে এদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হলো। 1996 সালে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করলাম। এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য। তিনি নারী শিক্ষার অগ্রগতির জন্য এদেশের মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং বৃত্তি প্রদান শুরু করলেন। নারীরা অগ্রগতি হলো, নারীদের অগ্রগতি আজকে লক্ষণীয়। তারা প্রতিষ্ঠিত হলো রাষ্ট্রের এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে। এইভাবে যদি আমরা বিএনপির ইতিহাস বর্ণনা করি, বিএনপির ইতিহাস স্বাধীনতার ইতিহাস, বিএনপির ইতিহাস গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস, বিএনপির ইতিহাস বারে বারে গণতন্ত্র পুনরুদ্ধার করার ইতিহাস, বিএনপির ইতিহাস এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করার ইতিহাস। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আর যারা আজকে আমাদের বিপক্ষে রাজনীতি করছেন, রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, স্বাগতম জানাই। এটাই গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু তাদের অতীত ইতিহাস কি বলে? যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, যাদের কোন উন্নয়নের ইতিহাস নাই। আপনারা এদেশের মানুষ জানে 1991 সালে যেভাবে হোক এদেশে আপনারা তাদের একজন সন্তানকে নির্বাচিত করেছিলেন। তাদের ইতিহাস হচ্ছে প্রশাসনের টিএনও অফিসে ভেঙে তছনছ করে তাকে আহত করা, সন্ত্রাস সৃষ্টি করা। এখন যেগুলোর নমুনা আমরা দেখছি, তাদের ইতিহাস হচ্ছে খ্রিস্টান পল্লীতে গিয়ে দোলা যারা মালুম গাড়ায় সংখ্যালঘুদেরকে নির্যাতন করা খ্রিস্টান। এখানে যাদের বয়স 35-এর বেশি, যাদের বয়স 50-এর কাছাকাছি, তারা আপনারা সেই ইতিহাস জানেন। আর আমার জন্মই হয়েছে এই দেশের উন্নয়নের জন্য। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য। রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন এই দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে উন্নয়নে ভরে দেওয়ার জন্য। দায়িত্ব অনেক বেশি। আমি বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে। আপনারা মোনাজাত করেছেন রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিন আপনাদের দোয়া শুনেছেন, মোনাজাত শুনেছেন। তিনি আমাকে জীবিত রেখেছেন, নতুন জীবন দান করেছেন। আমার এই জীবন, এই বর্ধিত হায়াত এই দেশের মানুষের সেবা করার জন্য, এই দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দেওয়ার জন্য, এদেশের সাংবিধানিক সংস্কার করার জন্য। যে স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জনমানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা সেই বাংলাদেশ সৃজন করতে চাই, সেই গণতান্ত্রিক রাষ্ট্র সৃজন করতে চাই, যেই রাষ্ট্রে ভোটাধিকারের জন্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদের কোন সন্তানকে আর জীবন দিতে হবে না। যদি সেরকম একটা সুশাসনের রাষ্ট্র চান, বৈষম্যহীন মানবিক মর্যাদার সাম্যের রাষ্ট্র চান, তাহলে আগামী 12 তারিখ ধানের শীষে একটা ভোট দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে ভোট দিবেন বলে এসেছেন, আমরা তো জানি। কিন্তু আপনাদের পরিবার, পরিজন, বন্ধু বান্ধব
আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী প্রত্যেকের কাছে ধানের শীষের পক্ষে আমার একজন প্রতিনিধি হয়ে, বিএনপির একজন প্রতিনিধি হয়ে আপনারা ভোট প্রার্থনা করবেন, দোয়া চাইবেন, আমার সালাম পৌঁছে দেবেন। এই হলো আস্তে আস্তে এই হলো সংক্ষিপ্ত ভাবে আমার জাতীয় রাজনীতির এবং নির্বাচনের কথা। আমরা যে জন্য এখানে সমাবেত হয়েছি, আমাদের নেতৃবৃন্দ, এলাকাবাসী আমার কাছে কোনো দাবি উত্থাপনই করে নাই। বিভিন্ন সময় যখন আমি বিভিন্ন এলাকা গণসংযোগ করতে গিয়েছি, পথসভা করেছি, তখন বিভিন্ন দাবি দেওয়ার নহর বয়ে গেছে সমস্ত এলাকায়। কারণ তারা জানে কাকে দিয়ে উন্নয়ন হবে, সেজন্য আলাদা করে আমাকে কোনো উন্নয়নের ফেরিস্তি এখানে দেয় নাই। কিন্তু আমি কিছু কথা বলতে চাই, যা আপনারা সবাইকে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 13 তারিখ থেকে এদেশের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। সুশাসন প্রতিষ্ঠা হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন, তারা দুর্বল সরকার, কিছু কিছু কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, তারা চেষ্টা করেছে। যারা অন্যায় আচরণ করেছে, বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সমস্ত প্রপাগান্ডা সব আমাদের উপর দিয়েছে। আমি শুধু এই হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, যারা বিগত 1-1.5 বছরে আমাদের দলের ব্যানারেও নেতা কর্মীদের পরিচয়ে জনগণের উপরে যদি কোন রকমের অন্যায় আচরণ করে থাকেন, 13 তারিখ থেকে তাদের বিচার শুরু হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে আপনারা দয়া করে স্লোগান দিবেন না, সময় খুব কম। আপনারা এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেন উন্নীত হোক, সেটা চান। ইনশাআল্লাহ 13 তারিখ থেকে পরিকল্পনা শুরু হবে। আপনারা চান মহেশখালী মাতারবাড়ি সমুদ্র বন্দর থেকে এই আমাদের যে চকরিয়া বদরখালী পর্যন্ত সড়ক আছে, মহেশখালী পর্যন্ত, সেটা 4 লেন উন্নীত হোক, হবে ইনশাআল্লাহ। আপনারা চান চকরিয়ার বাইরে থেকে 2টা ফ্লাইওভার করে একটা কক্সবাজারের দিকে আর একটা চিরিঙ্গা ব্রিজের দিকে সম্প্রসারিত হোক, হবে ইনশাআল্লাহ। এই মিথ্যাবাদের নামলায় অর্থ নাই, সরকার নাই, ক্ষমতা নাই, বুড়া বলতে পারিব না। ঈদমনি থেকে পেকুয়া, বাঁশখালী, পটিয়া, আনোয়ারা পর্যন্ত, টানেল পর্যন্ত, কর্ণফুলী ব্রিজ পর্যন্ত 4 লেন উন্নীত হোক, সেটা চান। নইলে হইবে দেখে করগা নেওয়া হয়। কারণ ওই সড়কটি মাতারবাড়ি সমুদ্র বন্দর থেকে সংক্ষিপ্ততম সময়ে চট্টগ্রাম পৌঁছে যায়, বন্দর টু বন্দর, বন্দর থেকে বন্দর। সেই বন্দরের পরিকল্পনা আমার বাসায় বসে হয়েছিল। সরকার 14 কোটি টাকা ব্যয়ে 2001 সালের বিএনপি সরকার সমীক্ষা পরিচালনা করে, জরিপ কার্য শেষ করে, স্থান নির্ধারণ করে তারপরে আমরা বিদায় নিলাম। তখন থেকেই মহেশখালী সেতু নির্মাণ সমাপ্ত করে পেকুয়ার উপর দিয়ে সেই বাঁশখালী আমরা পটিয়া সড়কটা করেছি। আজকে বন্দরের জিনিসপত্র যেতে পারে। লম্বা লম্বা কথা বলে বানায় জানে না। মনিদি বাগুজারের বিল কাটে যে রাস্তায় কেরালা নিয়ে যেতে ইয়া কেরালা লোক গিটার হয় না, যেই তারা আগামী 50 বছর পরে চিন্তা করিব, এই আল্লাহর রহমত আয় চিন্তা করিতে আরো 50 বছর আগে। যাই হোক, রাস্তা আর বাকি নেওয়া যায়,
একতা বাজারে তো অন্য পর্যন্ত ইও আর হই কথা আর বাং গরবিলর মাঝত দি সমুদ্রের মাঝত দি কথা রাস্তা গলে যাবে তো গরজ যাইবে না বাইন্দেশ্বর স্টেশন তো মানুষজন আর গাড়ি দিয়ে কথা আর রাস্তা মরে গিয়ে ইয়া ইবো বাসি আছে উইবো ডবল ইয়ে খেলা এবার বুঝে না ইবো আঞ্চলিক মহাসড়ক আজ এতে রোড ডিপার্টমেন্টের দায়িত্বে আছিলাম ইয়ার আগে এদেশের রোড ডিপার্টমেন্টের রাস্তা আছে কিন্তু দুর্ব এখন ইয়ার বেশিওর গাড়ি তো বড় চলে যেতে আসা পর্যন্ত ইবা পর্যন্ত রোড ডিপার্টমেন্টের মধ্যে গলা দিই পরে এলজিডি দিয়ে রাখবার করছি ইবা আই ওরা কথা দিয়ে ইনশাআল্লাহ ডাইরেক্ট বান্দরবান তো এরকম মহাসড়ক করি আই এডে স্লিপ পেন্দি আমরা যে পরিবেলা নয় বাংলাদেশ জামাত ইসলামের ভাই বন্ধু ওগুলোকে হদ দে মহাসড়ক নাকি ফেক করতে যাইবে ইবা যদি সরাই নয় বন্দরবান জীবের সবচাইতে সংক্ষিপ্ততম সড়ক 24 কিলোমিটার দূরত্ব কম ইবা বদরখালি ওই ইনমনি ওই রে ফেক করতে বাসখালি করতে যাই রে ইবা সাইলে গেলে 200 আছে না বাজে কিছু তুমি কি আত্ম করো যা বলতে দেরে এই হয় কি আর বাকি আছে বাবা এই সমস্ত মনে আঞ্চলিক মহাসড়ক দিলাম তো ওমবেকো মহাসড়ক হইবে আল্লাহ সাইলেন্ট হইতে ওমবেকো মহাসড়ক সড়ো হাডো এলজিডি রাস্তা ফতোগাড়ো রাস্তা ব্রিজ মাথামরি রাস্তা তারপরে হতে ব্রিজ কিন্তু বেকিন একটু প্যাকেজের ভিতরে আছে কাকারাত গুলো হতে মাথার উমরের দিন দুটো ব্রিজ দিয়া বলবি সিওর গাট খেলে হতে দুটো দিয়া বলবি কিলসা তো গেলে হতে তুমি লুপ গাড়ি দিও দে এত আরো ব্রিজ দিয়া বলবি ব্রিজ বেকো মঞ্জুর যে দুম ব্রিজ গজে বাজি আর হাত দিছারা কো ব্রিজ এই দেশক বহু ব্রিজ রয়েছে বদরখালি পর্যন্ত কোনাহালি হয়েছে রাজাহালি পর্যন্ত যে দুম ব্রিজ গজি অঙ্গ দিয়ে আইতো 7 দিন আইবো ওটা গনি আইবো দে কথা হইল না বাবা যাই হোক মাথার বারে সমুদ্র বন্দর এর কথা শেষ না করি মাথার বারে সমুদ্র বন্দর হইতে বদরখালীতে আরো ব্রিজ হইরে জায়গা 13,000 কোটি টাকা দিয়ে ভাষাইলে পর্যন্ত রাস্তা করানো হইতে না পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল রাস্তা বেশি টাকা খরচ করে কিন্তু এবার লই যদি এই চকরিয়া বাইপাস করি ফুগদ্দি করি মাথা মরদি আর গোটা অবস্থায় সে দুদি উন্দি বাইপাস হলে সব ডাউন হইব ইয়ানো সুজা হইব অবরবর উন্নয়ন হইব চাই নেই আর ইতার আগে চিন্তা করছে না ইবে হইব ইনশাআল্লাহ এখন এক দূর পর্যন্ত আইটেক কে নিয়ে বাকি আর হইব হ্যাঁ ও ভাইয়া চকরিয়া জেলা চন্দ্র বলবো 800,000 পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত না জেলাইয়ের অর্থ জেলার নাম যদি ডেভেলপমেন্ট করতে গেলে এরা তবে মাতামর দেখানো বোঝানো পর্যন্ত বলে ঘোষণা আগে নিলাম এটা মাতামর গণ আছে না নাই বলো মাতামর বোঝানো সাহারে এখন গন্তের বুঝা না আতিকেমিকের সূর্য দিয়ে যা বলে অধিকার পারবে না ইকার কথা সূর্য দিয়ে যা কিনা না জানি তবে উপজেলা করে দিতে হলো উপজেলা হয়েছে ইনশাআল্লাহ গতবার তো উপজেলা প্রায় গরিব এলাম ফের কয়েকটা গরিবের কারণে আর কেন উচ্চবিতে দেরি তবে তদন্ত কেন্দ্র পুলিশ থানা মেকিং ঘুরিয়ে রাখলেন তা ঘুরিয়ে রাখলেন মনে হতো কুয়ারাও মিলে তো উপজেলা ঘুরে দিন এবারে এবারে বলে দিলে একখান উপজেলা আলাদা হলে ইয়ার দিও লোক কমিব এরিয়ার মানুষের সেবা বেশি করে ফেলবে হ্যাঁ যাই মনে হয় আমরা বইয়া বইয়া হয় বইয়া এখন এখন আর কিছু কথা বই
জিন নহলি আমরা যাই অবশ্য তারা যে হই বুঝতে পারে আর দেশ আর কি বুঝুন এদেশের জনগণনা আর কি বুঝুন এদেশের সমৃদ্ধি কি বুঝুন আর নেতায় কি হই আর নির্বাচন ইশতেহার নদী কি হই আজিও যদি ইশতেহার লম্বা চড়া কথা সংযুক্ত করেন হই তাহলে বলা যাবে বলবা আর নেতায় হতে দীর্ঘ 17-18 বছর নির্বাচন চাইতে বাধ্য হইবার পরবর্তী বর্তমান নেতা করছে ওই আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি আই হ্যাভ এ প্ল্যান আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য কি সেই পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা আমরা 31 দফার মধ্যে ঘোষণা দিয়েছিলাম তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিকল্পনা বাংলাদেশের সমস্ত রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করা হবে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করা হবে এই দেশের সমস্ত সেক্টরে কমিশন করে সমস্ত সুপারিশ মানার ভিত্তিতে এই দেশের সুশাসন নিশ্চিত করা হবে সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করা হবে কথা খুব কঠিন আরো সোজা বাংলা বলতে গেলে এই দেশের যাতে আর কোনদিন স্বৈরাচারের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে কোনদিন ফ্যাসিবাদের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে যাতে আর কোনদিন মানুষের ভোটাধিকারের জন্য রক্ত দিতে না হয় কোনদিন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করতে না হয় কোনদিন মানবাধিকার বাস্তবায়নের জন্য মানবাধিকারের জন্য যাতে আমাদের সংগ্রাম করতে না হয় সেরকম একটি রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে সেই জন্য আমরা বলেছি সংবিধান সংস্কার কমিশনের সময় এই দেশে আমরাই প্রস্তাব করেছি কোন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীতে থাকতে পারবেন না এটাই হচ্ছে গণতান্ত্রিক সংস্কার আমরা বলেছি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে যাতে বিচার বিভাগকে কেউ দলীয়করণ না করতে পারে এদেশের কোন মানুষ যাতে বিচারের শিকার না হয় গতবার আমরা সমস্ত রাজনীতিবিদ সাংবাদিক বন্ধুগণ সাধারণ জনগণ বিচারের জন্য কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছে সুবিচার পায়নি অবিচারের শিকার হয়েছে শুরু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানের মধ্য দিয়ে সেই বিচার ব্যবস্থা আমরা চাই না আমরা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা চাই যেখানে সকল নাগরিকের বিচার সুনিশ্চিত হবে এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক সংস্কার আমরা বলেছি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে যাতে করে এই গণমাধ্যম গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে বিএনপির অঙ্গীকার সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তাদের মধ্য দিয়ে স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে স্বাধীন গণমাধ্যমের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্র রক্ষা কবচ হিসেবে কাজ করবে তারা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে এই দেশের গণতন্ত্র আর কোনোদিন হুমকির মুখে পড়বে না এগুলোই হচ্ছে বড় সংস্কার কথা শুনতে অনেক কঠিন লাগতে পারে এগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি কোনদিন উন্নয়নের জন্য চিৎকার করতে হবে না উন্নয়নের নিতেই হবে এদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর কোনদিন স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে না পেরেছেন এইবার এই ভোটাধিকার আদায়ের জন্য শত সহস্র শহীদকে আত্মত্যাগ করতে হয়েছে শত সহস্র মানুষ পঙ্গু হয়েছে অন্ধত্ব বরণ করেছে আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশে আমার সেই অন্ধ হওয়া মানুষ তার সন্তানের চোখে দেখতে পাবে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আমাদের শহীদরা সেই স্বর্গ থেকে জানে এই প্রিয় মাতৃভূমি স্বর্গ থেকেও দামি কিন্তু সেই মাতৃভূমিকে আমরা যদি স্বর্গে পরিণত করতে চাই তাহলে আমাদেরকে এই দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে আর তাই যদি চান সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে সমস্ত প্রার্থীদেরকে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব তাহলেই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে
আর একটা পার্টি আসছে বাজারে, বলে এবার একটা ভোট দেন, কোরআনের পক্ষে বিজয় হবে, ইসলামের পক্ষে বিজয় হবে, জান্নাতে যাওয়া যাবে। মানুষ বুঝে গেছে তাদের প্রতারণা, কারণ আল্লাহর কাজ বন্ধ করতে পারে না। এখানে ইসলাম বুকে দাঁড়ায় নাই। আমরা এদেশের ধর্মে বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন চাই না। আমরা সেই দল, যে দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এই দেশের সাংবিধানিক ভাবে তিনি লিখে গিয়েছেন সমস্ত ধর্ম বর্ণ, সমস্ত জাতি গোষ্ঠী, সমস্ত ভাষা ভাষী সংস্কৃতির সকল নাগরিকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃজন করব। একটাই পরিচয় তার, হচ্ছে বাংলাদেশী। এই বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি এই দেশকে ঐক্যবদ্ধ করেছেন এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে গিয়ে নিয়ে গেছেন, এদেশের উন্নয়ন সাধন করেছেন। আমরা এখানে কোনো বিভক্তি চাই না। যারা বলে তারা ইসলামপন্থী দল, অথচ তাদের ইশতেহারে আছে তারা সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আবার মুখে বলে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, সব লোকের শাসন চায়। যদি তাই চান, ইশতেহারে বলেন আপনারা শরিয়া ভিত্তিক শাসনতন্ত্র চান। তাদেরকে ইন্টারভিউ করা হয়েছে, আপনারা কি শরিয়ার ভিত্তিতে দেশ চালাবেন? তারা বলেছে, কে বলেছে? তারা বলেছে আমরা শরিয়া চাই না। চরমনায়ের পীর সাহেব বেরিয়ে গেলেন। তারা বললেন যদি জামাত ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে, শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কোন অঙ্গীকার না করে, তাহলে চরমনায় ওখানে থাকতে পারে না। এরা মুখে যা বলে তা অন্তর বিশ্বাস করে না, আর যা অন্তর বিশ্বাস করে তা মুখে বলে না। আমি কোন মন্তব্য করতে চাই না, আমার মুখে সেটা মানায় না, এখান থেকে আওয়াজ উঠছে। আমি শুধু বলতে চাই, এরা জাতীয় প্রতারক দল। এরা জনগণের সাথে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে, কথায় কথায় জান্নাত বিক্রি করছে, কথায় কথায় ধর্মের ব্যবহার করছে, কথায় কথায় আল্লাহর নাম বিক্রি করছে। আওয়াজে আরোগ্য মুরব্বী হয়ে দেয় হদে, এরা আজি আমাদের আল্লাহ বুজুর্গ আসে, আমি তো বাজি আর কি হদেই তারা আল্লাহর সামনে যে ঘুরে ঘুরে হদ দেয়। আলহামদুলিল্লাহ, হদে জান্নাতের ফয়সালা বলি কেমন দিল যাবে। আগে অনেকে বললেন হয়ে তো বাজি তোমারা কি আল্লাহ বুজুর্গ না, এ কথাই ব্যক্ত হয়েছি। মানে আল্লাহ হাম করে দিন বন্ধাই গেছে সাহাবি ব্যস্ত দুজন নির্ধারণের খামাইতে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে শেষ বিচারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশে তার উম্মতগণ জান্নাতে যাবে। এখন আওয়াজ এই জান্নাতে ঘাট এইবার প্রতারণার জ্বালায় মাইসি বিভ্রান্ত হয়ে যাবে, ওনারা কেন সাবধান থাকবে। আর কথা শেষ করি, একটা অনুরোধ বিভিন্ন জায়গায় তো আসছে, হদে চকরিয়া পেকুয়া শিল্পায়ন করা পড়িব, মানুষের কর্মসংস্থান করা পড়িব। জবাবে তাই আগে দিই, গভীর সমুদ্র বন্দর এই দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হবে, তার সাথে সমস্ত সংযোগ রাস্তা হবে। একদিকে কোটাখালীর সাথে, একদিকে ফাঁসিয়াখালীর সাথে, একদিকে চকরিয়ার সাথে, আর একদিকে পেকুয়া ইনমনি হয়ে বাঁশখালীর সাথে, সমুদ্র বন্দরের সাথে, কক্সবাজার হাইওয়ের সাথে, চকরিয়ার সাথে ফ্লাইওভারের সাথে। এই সমস্ত সমুদ্র বন্দরের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিবহন তো আমাদের এলাকার উপর দিয়েই হবে। তার শিল্পায়ন কোথায় হবে? এখানেই হবে। কর্মসংস্থান কোথায় হবে? এই এলাকার মানুষেরই হবে।